আমি খুরশিদা। প্রত্যেকদিন রাত হতেই আমার জ্যাঠানির ঘর থেকে আজব ধরনের আওয়াজ আসতো। এদিকে আমার ভাসুর তো জ্যাঠানিকে ছেড়ে বিদেশে থাকতো। এদিকে প্রত্যেকদিন অর্ধেক রাতে যখন আমার জ্যাঠানির ঘরের ভেতর থেকে আজব ধরনের আওয়াজ আসতো, তখন জানি না কেন আমার জ্যাঠানির উপরে আমার সন্দেহ হতো। কারণ সে তো নিজের ঘরের ভিতরে একা থাকতো, আর আমার ভাসুর তো বিদেশে থাকতো। তাহলে আমার জ্যাঠানির ঘরের ভেতর থেকে প্রত্যেকদিন অর্ধেক রাতে কিসের শব্দ আসতো, এটা ভেবে আমি সারাদিন অস্থির থাকতাম। এবং এই ব্যাপারে আমার জ্যাঠানিকে কিছু জিজ্ঞেস করার আমার সাহসও হতো না। তাই বাধ্য হয়ে একদিন রাতে আমি না পেরে যখন জ্যাঠানির ব্যাপারে সত্যি কথাটা জানার জন্য তার ঘরের খাটের তলায় লুকিয়ে বসেছিলাম, তখন কিছুক্ষণ পরেই যা দেখেছিলাম তাতে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল। কারণ আমার জ্যাঠানি তো একসঙ্গে তিনজন পর পুরুষের সঙ্গে বারবার মজা নিচ্ছিল। তারপর সেগুলো দেখার পরে আমিও নিজেকে ধরে রাখতে না পেরে খাটের তলা থেকে বেরিয়ে তাদের সঙ্গেই যোগদান দিয়ে সারা রাত ধরে চালিয়েছিলাম। আমার দেখাশোনা করেই কিন্তু আমার বরের সঙ্গে বিয়ে হয়েছিল। তারপরে আমি যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়িতে আসি, তখন আমার জ্যাঠানি খুব আজব ধরনের কাণ্ড কারখানা করত। এমনিতে আমার জ্যাঠানি আমাকে ভীষণ ভালোবাসতো, কিন্তু সে মাঝে মধ্যেই আজব ধরনের ব্যবহার করত। আসলে বিয়ের পরে সেদিন আমার শ্বশুরবাড়িতে চতুর্থ দিন ছিল। সেদিন সকালবেলা যখন আমাদের বাড়িতে গোয়ালা দুধ দিতে আসে, তখন শাশুড়ি মা আমাকে বললেন, খুরশিদা, বাইরে গোয়ালার কাছ থেকে দুধের বোতলটা নিয়ে এসো। শাশুড়ি মায়ের কথা শুনে আমি যখন বাইরে বেরোতেই যাই, ঠিক তখনই আমার জ্যাঠানি আমাকে ধরে বলল, খুরশিদা, তুমি বাড়ির নতুন বউ, তাই তোমাকে এখন বাইরে বেরোতে হবে না। তুমি এখন সেজেগুজে ঘরের ভেতরেই বসে থাকো। আমি বাইরে থেকে দুধের বোতলটা নিয়ে আসছি। এই বলে আমার জ্যাঠানি আমাকে ঘরের ভেতরে যেতে বলে সে নিজে ঘর থেকে বেরিয়ে গোয়ালার কাছে গিয়ে যা করলো, সেটা দেখে তো আমার চোখ দুটো যেন কপালে উঠে গেল। কারণ আমার জ্যাঠানি যখন গোয়ালার কাছে গেল, তখন গোয়ালা আমার জ্যাঠানির হাত দুটো চেপে ধরে না জানি এমন কি বলছিল। আমার তো এটা দেখে খুব খারাপ লেগেছিল যে সে একজন ভালো ঘরের বউ হয়ে কিভাবে একটা গোয়ালার সঙ্গে। তারপর আবার নিজেকে বোঝালাম যে হয়তো আমি একটু বেশিই ভাবছি, হয়তো আমি ভুল ভাবছি। কারণ এই 4 দিনে আমার জ্যাঠানির ব্যবহার দেখে তো মনেই হয়নি যে সে চরিত্রহীন হতে পারে। এদিকে আমার বর কিন্তু বাড়িতে থেকেই কাজকর্ম করত। এদিকে আমার শাশুড়ি মা আমার বরের ও ভাসুরের সমস্ত টাকা পয়সা, এমনকি আমার ও আমার জ্যাঠানির সোনা গয়নার মালিকও আমার শাশুড়ি মা ছিলেন। আসলে বিয়ে হয়ে যখন শ্বশুরবাড়িতে আসি, তার পরের দিন সকালবেলাতে আমার শাশুড়ি মা আমাকে ও জ্যাঠানিকে ডেকে বললেন, তোমাদের যা গয়না আছে সব আমার হাতে দিয়ে দাও, কারণ গয়নাগুলো আমার কাছেই সুরক্ষিত থাকবে। সত্যি কথা বলতে আমার কিন্তু এতে কিছুই খারাপ মনে হয়নি যে আমার শাশুড়ি মা আমাদের সব গয়নাগুলো নিজের কাছে কেন রাখবেন। কারণ আমি এই জিনিসটা বুঝতাম যে উনি যেটা করছেন সেটা আমাদের ভালোর জন্যই করছেন। এমনকি আমার শাশুড়ি মা আমাদের বরের ইনকাম করা সব টাকাও নিজের কাছেই রাখতেন, এবং সেখান থেকে সংসার খরচের জন্য কিছু টাকা বের করতেন এবং বাকি টাকা নিজের কাছে জমিয়ে রাখতেন। আর বলতেন যে উনি নাকি আমাদের ভালো ভবিষ্যতের জন্যই এই টাকাগুলো নিজের কাছে জমিয়ে রাখছেন। শুধু তাই নয়, এই বাড়িতে আসার পরে আমার তো সব কিছুতেই সন্দেহ হতো। এমনকি জ্যাঠানি আমার বরের এতটাই খেয়াল রাখতো যে মাঝে মধ্যে তো আমার সন্দেহ হতো এটা ভেবে যে আমার বর ও জ্যাঠানির মাঝে আবার কোনো অবৈধ সম্পর্ক নেই তো। কারণ আমার আসার পরেও আমার জ্যাঠানি আমার বরের ছোট ছোট জিনিসের খুব খেয়াল রাখতো, যেগুলো দেখে কিন্তু আমার মোটেও ভালো লাগতো না। এমনকি আমার বর আমার জন্য কোনো জিনিস আনলে ভাবিও আমার বরের কাছে ওই জিনিসটা নেওয়ার জন্য বায়না করত। সেদিন আমি, ভাবি ও শাশুড়ি মা আমরা তিনজন মিলে যখন রান্নাঘরে রান্নার কাজে ব্যস্ত ছিলাম, তখন আমার বর ঘরে এসে আমাকে ডেকে বলল, খুরশিদা, তোমার জন্য আজকে একটা উপহার নিয়ে এসেছি। এই বলে আমার বর যখন ব্যাগ থেকে একটা বাক্স বের করে, তখন সেই বাক্সের ভেতরে একটা খুব সুন্দর নেকলেস ভরা ছিল। এবং নেকলেসটা দেখা মাত্রই আমি তো খুব খুশি হয়েছিলাম।
কিন্তু ওই সময় ভাবির ব্যবহার মানে আমার জ্যাঠানির ব্যবহার দেখে আমার কিন্তু মোটেও ভালো লাগেনি। কারণ সে আমার নেকলেসটা দেখার পরেই আমার বরের দিকে তাকিয়ে বলল, বাহ, আমার দেওর তো আমাকে ভুলেই গেছে। ওই জন্যই তো শুধু নিজের বউয়ের জন্যই নেকলেস নিয়ে এসেছে, কিন্তু আমার জন্য কিছুই নিয়ে আসেনি। আর আমি যে তোমার এত খেয়াল রেখেছি তোমার বিয়ের আগে, মানে তোমার বউয়ের এই বাড়িতে আসার আগে, তোমার যে এত সেবা যত্ন করলাম, তাহলে সেগুলো সব বৃথা গেল। কারণ আজ পর্যন্ত তুমি তো আমাকে কোনো উপহার দাওনি। ভাবির কথা শুনে আমার বর তার মুখের দিকে অবাক হয়ে তাকিয়েছিল এবং আমি আমার বরের মুখের দিকে তাকিয়েছিলাম। ওই সময়ে আমার শাশুড়ি ভাবিকে বললেন, তোর উপহারের কি দরকার আছে? তুই কি এই বাড়ির নতুন বউ? সময় নষ্ট না করে গিয়ে রান্নাঘরের কাজকর্মগুলো সেরে নে। তারপর শ্বশুরবাড়িতে এইভাবেই বেশ কিছুদিন কাটার পরে একদিন আমি যা দেখেছিলাম সেটা দেখে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল। আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছিল। তাও আমি সব কিছু চুপচাপ মুখ বুজে সহ্য করেছিলাম এবং আমি যা দেখেছিলাম সেটা আমি কাউকেই বলিনি। কারণ আমি ভেবেছিলাম একদিন সব কিছু হয়তো ঠিক হয়ে যাবে। আসলে জানি না কেন আমার বর লুকিয়ে লুকিয়ে ভাবির সঙ্গে দেখা করত এবং এই জিনিসটা আমি বুঝতে পেরেছিলাম যে আমার বর আমার থেকে লুকিয়ে তার ভাবির সঙ্গে দেখা করে এবং এইভাবে আমাকে মিথ্যে কথা বলে ভাবির সঙ্গে লুকিয়ে দেখা করার মানেটাই বা কী ছিল? কারণ আমরা সবাই তো একসঙ্গে একই বাড়িতে থাকতাম। তাহলে আমার বর কী কারণে আমার জ্যাঠানির সঙ্গে লুকিয়ে দেখা করত? এটা জানার জন্য আমি আমার বরের পেছন করতে শুরু করেছিলাম এবং আমার বর এটা জানতো না যে আমি তাকে সন্দেহ করতে শুরু করেছি। তাই সেদিন রাত্রিবেলা আমি যখন বরকে জড়িয়ে ধরে শুয়েছিলাম, তখন অর্ধেক রাতে আমার বর আমার হাতটাকে তার শরীর থেকে আস্তে করে সরিয়ে দিয়ে চুপচাপ লুকিয়ে আমাদের ঘর থেকে বেরিয়ে পড়ল। আমার বর ভেবেছিল আমি হয়তো তখন গভীর ঘুমে আছি, কিন্তু সে জানতই না যে আমি তো ঘুমানোর নাটক করেছিলাম। তারপর আমার বর যখন চুপচাপ আমার ঘর থেকে বেরিয়ে যায়, তখন আমার বরের উপরে আমার আরও বেশি সন্দেহ হয়েছিল। তাই বরের রুম থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই আমিও নিজের ঘর থেকে বেরিয়ে বরের পেছন করতে শুরু করেছিলাম। তারপর আমি যখন ঘর থেকে বেরোলাম, তখন ভাবির ঘর থেকে আজব ধরনের আওয়াজ শুনতে পেলাম। তখন আমার আরও বেশি সন্দেহ হয়েছিল যে আমার বর তাহলে নিশ্চয়ই এত রাতে লুকিয়ে তার ভাবির ঘরে গেছে। কারণ আমার ভাসুর তো অন্য শহরে থাকতো। তাহলে এত রাতে আমার জ্যাঠানির ঘরের ভেতরে কে ছিল? আমি যতই জ্যাঠানির ঘরের দিকে পা বাড়াচ্ছিলাম, ততই আমার বুকের ভেতরটা দুরু দুরু করছিল এবং আমার উৎসুকতা অনেক বেশি বেড়েই যাচ্ছিল এটা জানার জন্য যে আমার জ্যাঠানির ঘরের ভিতরে কি চলছে। ওদিকে আমার শাশুড়ি মা তো নিজের ঘরের ভেতরে নাক ডেকে ঘুমোচ্ছিলেন। তারপর আমি যখন জ্যাঠানির ঘরের দরজার কাছে দাঁড়িয়ে তার ঘরের দরজায় কান লাগিয়ে এটা জানার চেষ্টা করলাম যে সে কি ফোনে ভাসুরের সঙ্গে কথা বলছে, নাকি তার ঘরের ভেতরে আমার বর আছে, নাকি অন্য কোনো পরপুরুষ আছে, এবং আমার বরই বা চোরের মতো ঘর থেকে কেন বেরিয়েছিল এবং কোথায় গিয়েছিল? আমার মনে এতগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, যেগুলোর উত্তর আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি যখন দরজায় কান লাগালাম, তখন খুব আজব ধরনের আওয়াজ শুনতে পেলাম এবং সেই আওয়াজ শুনে প্রথমে তো আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল। পরে আমি বুঝে গেছিলাম যে আমার জ্যাঠানি নিশ্চয়ই কোনো পর পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত আছে। তারপর আমার মনের সন্দেহ যখন আরও অনেক বেশি বেড়ে যায়, তখন থাকতে না পেরে কিহোলের ফুটোতে যখন নিজের একটা চোখ রাখলাম, তখন আমার পুরো শরীর কেঁপে উঠল ভেতরে সেই দৃশ্য দেখে। কারণ সত্যিই আমার জ্যাঠানি দুইজন পর পুরুষের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিল এবং তাদের মধ্যে একজন আবার দুধওয়ালা ছিল। সেই দুধওয়ালা আমাদের বাড়িতে দুধ দিতে আসতো। শুধু তাই নয়, আমি ভেতরের সম্পূর্ণ দৃশ্যটা দেখেছিলাম
এবং ওই দুধওয়ালাকে আমার জ্যাঠারির হাতে নগদ 50,000 টাকা দিতেও দেখেছিলাম। আমি তো এটা দেখে খুব আশ্চর্য ছিলাম যে আমার জ্যাঠানি একজন ভালো ঘরের মেয়ে ও বউ হওয়া সত্ত্বেও এত নোংরা কাজ কিভাবে করতে পারছিল এবং আমার ভাসুরকে সে ঠকাচ্ছিল। শুধু আমার ভাসুরকেই নয়, আমাদের সবাইকেই ঠকাচ্ছিল। এবং সব কিছু নিজের চোখে দেখার পরে আমার আর কিছুই বুঝতে বাকি ছিল না যে আমার জ্যাঠানি তো দেহ ব্যবসা করে অনেক টাকা আয় করছিল, কিন্তু ওই ঘরের মধ্যে তো আমি নিজের বরকে দেখতে পাইনি। তাহলে আমার বর আমার থেকে লুকিয়ে চোরের মতো কোথায় গেছিল? তারপর আমি সেখান থেকে বেরিয়ে যখন বাড়ি থেকে বাইরের দিকে বেরোই, তখন আমার জ্যাঠানির ঘরের পেছন দিকে কারো উপস্থিতি থাকার সাড়া পাই। তারপর সেদিকে উঁকি মেরে দেখতেই দেখি আমার বর তার ভাবির ঘরের বাইরের দিকে দাঁড়িয়ে জানালা দিয়ে ভেতরে উঁকি মারার চেষ্টা করছিল। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমাদের বাড়িতে সবাই আমার থেকে এমন কী লুকোচ্ছিল, এবং এই সমস্ত কথাগুলো কি আমার শাশুড়ি মা জানতেন, নাকি আমার শাশুড়িও এইসব ব্যাপারে আমার মতোই কিছুই জানতেন না। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে আমি এবার কি করব। কারণ আমি বাড়ির নতুন বউ হয়ে তো একটা অনেক বড় সত্যি কথা আমার জ্যাঠানির ব্যাপারে জেনে ফেলেছিলাম, যেটা জানার পরে আমি চুপ করে বসে থাকতেও পারতাম না। তাই সেদিন আমার বর যখন তার ভাবির ঘরের জানালার বাইরে তাকঝাঁক করছিল, তখন আমি হঠাৎ করেই তার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আমার বরের সামনে দাঁড়াতেই সে আমাকে দেখে তো অনেক বেশি ঘাবড়ে গেছিল। তারপর সে অনেক বেশি ঘাবড়ে গিয়ে ফিসফিস করে আমার চোখের দিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করল যে, "খুরশিদা, এত রাতে তুমি এখানে কি করছো?" আমি তখন অনেক রাগ করে বরকে বললাম, "এই প্রশ্নটা তো তোমাকে আমার করা উচিত ছিল, কারণ তুমি অর্ধেক রাতে আমাকে একা ছেড়ে চোরের মতো তোমার ভাবির ঘরের বাইরে দাঁড়িয়ে কি করছো?" আমার বর তখন আমাকে কোনো উত্তর না দিয়েই আমার হাত ধরে আস্তে করে আমার রুমের ভিতরে আমাকে নিয়ে আসে। রুমে আসা মাত্রই আমি কিন্তু বরের উপরে রাগারাগি শুরু করেছিলাম। বর তখন আমার হাত ধরে বলেছিল, "খুরশিদা, তুমি একটু শান্ত হও। তুমি শুধুই শুধুই কিন্তু আমার উপরে সন্দেহ করছো। আজ আমি তোমাকে সব কিছু সত্যি কথা বলবো।" তারপর আমার বর বলেছিল সে নাকি তার ভাবির ঘরে রাতের বেলা বেশ কয়েকদিন পর পুরুষকে ঢুকতে দেখেছে। তাই সে তার ভাবির ব্যাপারে সবকিছু সত্যি কথা বের করার জন্যই প্রত্যেকদিন রাতে লুকিয়ে তার ভাবির ঘরে তাকঝাঁক করে। আমিও তখন বরকে সবকিছু সত্যি কথা বলেছিলাম যে তার ভাবি একজন চরিত্রহীন মহিলা। আমার মুখ থেকে সবকিছু সত্যি কথা শোনার পরে বর আমার কথার উপরে ভরসা ও বিশ্বাস করে বলেছিল সে নাকি এই সব কিছু তার দাদাকে ফোন করে বলে দেবে। পরদিন সকালবেলা বর তার মাকে কোনো কিছু না বলে আমার সামনেই কিন্তু তার দাদাকে ফোন করে জ্যাঠানির ব্যাপারে সবকিছু সত্যি কথা বলে দিয়েছিল, যে কিভাবে তার ভাবি প্রত্যেকদিন রাতে পরপুরুষদের সঙ্গে রাত কাটিয়ে টাকা আদায় করে। কিন্তু সবকিছু সত্যি কথা শোনার পরেও আমার ভাসুর তার ভাইয়ের কোনো কথায় বিশ্বাস করতে রাজি হয়নি। এমনকি আমার ভাসুরকে ফোন করার আগে আমি বরকে বলেছিলাম যে সে যাতে প্রথমে তার মাকে এই কথাগুলো বলে, কিন্তু বর বলেছিল তার মা এই কথাগুলো শুনে নাকি দুশ্চিন্তায় আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন। তাই আমার বর তার মায়ের থেকে এত বড় সত্যি কথা লুকিয়েছিল এবং ভাসুরকে সব কিছু বলেছিল। কিন্তু আমার ভাসুরকে অনেক বোঝানোর পরেও আমার ভাসুর আমাদের কোনো কথাতেই ভরসা করেনি, এবং আমিও বর বুঝে গেছিলাম যে আমাদের হাতে কোনো প্রমাণ না থাকলে আমার ভাসুর আমাদের কোনো কথার ভরসা করবে না। আমার ভাসুর তো অন্ধের মতো তার অর্ধাঙ্গিনীকে বিশ্বাস করত। সেদিন আমি ভেবেই নিয়েছিলাম যে যেমন করে হোক আমাকে একটা প্রমাণ জোগাড় করতেই হবে। তারপর সেদিন রাতের বেলা যখন আমার শাশুড়িমা শুয়ে যায়, তারপরে আমিও আমার বর একসঙ্গে মিলে আমার জ্যাঠানির ঘরের ভিতরে তাকঝাঁক করার চেষ্টা করেছিলাম। কিন্তু সেদিন তো অনেক চেষ্টা করার পরেও ভেতরের কোনো দৃশ্য দেখতেই পাইনি, এবং মনে হচ্ছিল কেউ যেন হয়তো আগে থেকেই ভাবিকে সতর্ক করে দিয়েছে। কারণ আগের দিন তো কিহোলের ফুটো দিয়ে আমি সব কিছু দেখেছিলাম, কিন্তু সেদিন রাতে প্রত্যেকটা দরজা ও জানালায় পর্দা লাগা ছিল, সেটা ভিতর থেকেই, যার জন্য কিহোলের ফুটো দিয়ে জানালার ফুটো দিয়ে আমরা শত চেষ্টা করার পরেও কিছুই দেখতে পাইনি। এইভাবে বেশ কিছুদিন চলার পরে সেদিন আমি থাকতে না পেরে রান্নাঘরে আমার জ্যাঠানিকে জিজ্ঞেস করেছিলাম যে রাতের বেলা সে কি আমার ভাসুরের সঙ্গে ফোনে কথা বলে। যদিও বা
আমি তো সেটা খুব ভালোভাবেই জানতাম যে সে রাতের বেলা কী করে। তা সত্ত্বেও আমি তার মুখে সবকিছু জানতে চেয়েছিলাম। কিন্তু আমার জ্যাঠানী তো খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আমাকে মিথ্যে কথা বলেছিল যে সে নাকি সারা রাত জেগে আমার ভাসুরের সঙ্গে ফোনে কথা বলে। কারণ সে নাকি সারাদিন ফোনে কথা বলার সুযোগ পায় না। এবং সেদিন জ্যাঠানীর মুখ থেকে মিথ্যে কথা শোনার পরে আমার সহ্যের বাঁধ ভেঙে যায়। সেদিন আমি আর সহ্য করতে না পেরে মনে মনে ভেবেই নিয়েছিলাম যে যেমন করেই হোক না কেন আমার জ্যাঠানির সত্যিটা সকলের সামনেই নিয়ে আসতে হবে। এমন নয় যে সে আমাকে ভালোবাসতো না, সে আমার সঙ্গে খারাপ ব্যবহার করত। সে তো আমার সঙ্গে ভীষণ ভালো ব্যবহার করত এবং তার এই ভালো ব্যবহারের জন্যই আমি খুব আশ্চর্য ছিলাম এটা ভেবে যে তার এত ভালো ব্যবহার থাকা সত্ত্বেও সে কিভাবে রাতের অন্ধকারে আমাদের সবাইকে ঠকাচ্ছিল। তারপর সেদিন রাতের বেলা সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমি বরকে বলেছিলাম সে যাতে শুয়ে পড়ে, আমার অপেক্ষা যাতে না করে। কারণ সেদিন আমি একটা অনেক বড় পদক্ষেপ নেওয়ার কথা ভেবেছিলাম। তারপর সেদিন সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সবাই যখন শুয়ে পড়েছিল তখন ঘড়িতে 2টো বাজছিল। ঠিক ওই সময় যা দেখেছিলাম তাতে আমার গায়ের লোম খাড়া হয়ে গেছিল। আমার চোখ দুটো কপালে উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। কারণ আমার জ্যাঠানী তো একসঙ্গে 2জন পরপুরুষের সঙ্গে মন খুলে সময় কাটাচ্ছিল এবং এই সব কিছু আমি নিজের চোখেই দেখেছিলাম। আমার চোখের সামনেই সব কিছু হয়েছিল এবং আমি প্রমাণ হিসেবে ওই সব কিছু নিজের মোবাইলে রেকর্ড করেছিলাম। আসলে সেদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করার পরে আমার জ্যাঠানী যখন রান্নাঘরে দুধ গরম করছিল ঠিক ওই সময় আমি লুকিয়ে জ্যাঠানীর ঘরের আলমারির পেছন দিকে একটা কোণায় লুকিয়েছিলাম এবং চুপচাপ দাঁড়িয়েছিলাম এবং এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। তারপর অর্ধেক রাতে আমার জ্যাঠানী একটা ছোট ও নোংরা পোশাক পরে মনের আনন্দে তৈরি হচ্ছিল। তারপর কিছুক্ষণ পরেই আমার জ্যাঠানীর ঘরের পেছন দিকের দরজা খুলে একটা পরপুরুষ ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং সেই পরপুরুষ আর কেউ নয়, সে তো আমাদের বাড়ির পাশের একজন সবজিওয়ালা ছিল। তারপর ওই সবজিওয়ালা ঘরের ভেতরে ঢুকে পেছন দিক থেকে আমার জ্যাঠানীকে অনেক জোরে চেপে জড়িয়ে ধরেছিল এবং আমার জ্যাঠানীকে ওই রকম নোংরা পোশাকে দেখে ওই সবজিওয়ালা অনেক বেশি উত্তেজিত হয়ে আমার জ্যাঠানীকে জড়িয়ে ধরে বলল, তাড়াতাড়ি বিছানায় চলো, আমি আর তর সইতে পারছি না। আমার জ্যাঠানী তখন ওই সবজিওয়ালার ঘাড়ে নিজের হাত দুটো রেখে বলল, আগে আমার উপহারটা বের করো, তারপরে আমি তোমাকে খুশি করব। এদিকে আমি আলমারি পেছন দিক থেকে লুকিয়ে সব কিছু দেখছিলাম আর খুব আশ্চর্য হচ্ছিলাম এটা ভেবে যে একটা মানুষ তার লোভ পুরো করার জন্য কতটা নিচে নামতে পারে। তারপর ওই সবজিওয়ালা লোকটি আমার জ্যাঠানির হাতে নগদ 20,000 টাকা দেয়। ওই টাকা পাওয়ার পরে আমার জ্যাঠানি নিজের মান সম্মান সব কিছু শেষ করে দেয় ওই সবজিওয়ালা লোকের কাছে। সেদিন সারা রাত আমি ঘুমোতে পারিনি ভাবির নোংরা ব্যবহার দেখে। পরের দিন সকাল হতেই আমি থাকতে না পেরে জ্যাঠানির সামনেই শাশুড়ি মাকে সব কিছু সত্যি কথা বলেছিলাম। আমার জ্যাঠানী তখন আমার কথা শোনার পরে আমার দিকে অনেক রেগে কটমট করে তাকিয়ে বলেছিল, খুরশিদা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি আমার ব্যাপারে এসব কি আজে বাজে কথা বলছো? তোমার সাহস কি করে হলো আমার ব্যাপারে এইসব বাজে কথা মাকে বলার? তোমার এই বাড়িতে আসতে কতদিন হয়েছে যে তুমি এখন থেকেই বিচার করছো যে আমি ভালো না খারাপ? এমনকি আমার শাশুড়িও বলেছিল, খুরশিদা, তুমি কি হিসাব করে এত বড় লাঞ্ছনা আমার বাড়ির বউয়ের উপরে লাগাচ্ছ? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? আমি তখন বলেছিলাম, হ্যাঁ, আমার কাছে প্রমাণ আছে এবং আমি কোনো মিথ্যে কথা বলছি না। এই কথা বলে আমি নিজের মোবাইলটা বের করে শাশুড়ি মাকে সব কিছু দেখিয়েছিলাম। সব কিছু দেখার পরে শাশুড়ি মা আমার জ্যাঠানির গালে একটা থাপ্পড় মেরে হাউমাউ করে কাঁদতে শুরু করে দেয়। আমার শাশুড়ির অনেক জোরে জোরে কান্নার শব্দ পেয়ে আমার বর তার মায়ের কাছে এসে জিজ্ঞেস করে, মা, তুমি এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে? তখন আমার শাশুড়ি আমার মোবাইলটা বরের হাতে দিয়েছিল। আমার বরও তখন তার ভাবির সব কাণ্ডকলাপ দেখেছিল এবং আমার বর আমাকে বলল, খুরশিদা, তোমাকে বলেছিলাম না
এই ব্যাপারটা আমাদের মাঝেই থাক, কারণ মা জানলে মায়ের অনেক চিন্তা হবে। তা সত্ত্বেও তুমি কেন ভাবির ব্যাপারে এত বড় সত্যি কথাটা মায়ের সামনে ফাঁস করলে? আমি তখন বরকে বললাম, আচ্ছা তুমিই বলো, এত বড় সত্যি কথাটা কি মায়ের থেকে লুকোনো ঠিক হতো? ওই সময় আমার শাশুড়ি মা অনেক রেগে গিয়ে আমার ভাসুরকে ফোন করে তৎক্ষণাৎ বাড়িতে ডেকেছিল। শাশুড়ি মায়ের কথা মতো সেদিন আমার ভাসুর রাত্রিবেলাতে কিন্তু বাড়ি পৌঁছে গেছিল। তারপর ভাসুরের বাড়ি আসার পরে শাশুড়ি মা জ্যাঠানির ব্যাপারে সব কিছু আমার ভাসুরকে বলেছিল, এবং ভাসুরকে সব কিছু বলার পরে শাশুড়ি মা তখন জ্যাঠানির হাত ধরে তাকে বাড়ি থেকে বের করতেই চেয়েছিল। তখন আমার ভাসুর তার মাকে বাধা দিয়েছিল, এবং আমার জ্যাঠানির ব্যাপারে যা বলেছিল সেটা শুনে তো আমাদের সবার পায়ের তলা থেকে যেন মাটিটাই সরে গিয়েছিল। আসলে আমার জ্যাঠানি এসব কুকর্মগুলো তার বরের অনুমতিতেই করছিল, এবং এর কারণস্বরূপ আমার ভাসুর বলেছিল যে যেহেতু আমার শাশুড়ি মা তার দুই ছেলে সব আয় করা টাকা এবং আমাদের সমস্ত গয়না নিজের কাছে জমা রাখতেন, এবং তাদেরকে ইনকাম করা টাকার সব হিসেব শাশুড়িমাকেই দিতে হতো। তার মায়ের এই ধরনের ব্যবহার নাকি আমার ভাসুর পছন্দ করতো না, এবং সে চেয়েছিল তার মায়ের কাছ থেকে সমস্ত টাকা পয়সা ও গয়না হাতিয়ে নিয়ে তারা দুজন মিলে এই বাড়ি ছেড়ে চলে যাবে। শুধু তাই নয়, বেশি টাকা আয় করবার লোভে আমার ভাসুর তার নিজের স্ত্রীকে খারাপ কাজে নিযুক্ত করেছিল। ও নিজের স্ত্রীকে সম্মান বিক্রি করে কিছু টাকাও জমাতে বলেছিল, যাতে তারা এখান থেকে পালিয়ে অন্য শহরে গিয়ে ভালোভাবে জীবন ধারণ করতে পারে। মানুষ কতটা নিচু স্তরে চলে যেতে পারে শুধুমাত্র টাকার জন্য। এই গল্পে সেই নিম্নমানের মানুষগুলোর আসল পরিচয় পাওয়া গেছে। সেদিন আমার শাশুড়ি সব কিছু শোনার পরে তার বড় ছেলে ও বৌমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। আসলে এতে আমার ভাসুর যতটা দোষী ছিলেন, ঠিক ততটাই আমার জ্যাঠানিও দোষী ছিল, কারণ সেও টাকার লোভে তার বরের কথা শুনে নিজের মান সম্মান বাজারে বিক্রি করতে দ্বিধাবোধ করেনি। এখন আমিও আমার বর মাকে নিয়ে থাকি। মানছি যে আমার শাশুড়ি মা বড্ড হিসেবি, কিন্তু উনি যা করেছিলেন আমাদের ভবিষ্যতের ভালোর জন্যই করেছিলেন। এখন আমিও বর অনেক সুখে আছি এবং ভালো আছি। এই জন্যই বলে, অন্যায় সহ্য করা ও অন্যায় করা দুটোই কিন্তু অপরাধ ও পাপ। তাই আমি যখন দেখলাম যে আমার জ্যাঠানি অন্যায় কাজ করছে, তখন আমি সাহস করে তাদের সত্যিটাকে বাড়ির সবার সামনে তুলে ধরেছিলাম, কারণ তারা দুজনেই অন্যায় কাজ করেছিল। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।